আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 থেকে চাপ দৈর্ঘ্য নির্ণয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। এটা প্রথম অধ্যায় থেকে আমরা কাজ করছি। তো এখন চাপ দৈর্ঘ্য নির্ণয় করবো। চাপটা কি? চাপটা হচ্ছে যে একটা বক্ররেখা, যেমন একটা আমি এই যেমন বক্ররেখা আঁকলাম অথবা একটা বৃত্ত আঁকলাম, এটা কিন্তু বক্ররেখা। এই বক্ররেখার যে কোনো ছোট একটা অংশ নিই, তাহলে এখান থেকে এই একটা অংশ নিলাম, তাহলে শুধু আসলে এই যে এতটুকু, অথবা যদি আমি এখান থেকে অংশ নিই তাহলে এতটুকু, মানে এই যে বক্র যে রেখাটা সেটাই মূলত চাপ। তাহলে এই চাপের কি করতে হবে? দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখান থেকে এই পর্যন্ত যে লেন্থ সেটা আমার নির্ণয় করতে হবে। এখন তাহলে আমি এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর ত্রিমাত্রিক একটা এই যে একটা চাপ আঁকছি। এই চাপে এই যে লেখা আছে ধরি এল দৈর্ঘ্যে, তাহলে এটার আনুমানিক একটা দৈর্ঘ্য ধরলাম আমি এল দৈর্ঘ্যে, এটার দৈর্ঘ্য ধরলাম এল। এই রেখার উপরে এটার ভিতরে এক্স সমান এক্স টি, ওয়াই সমান ওয়াই টি এবং জেড সমান জেড টি দেওয়া আছে। এখন এই টিটা ডিগ্রি হতে পারে, তারপরে তাপমাত্রা হতে পারে, অথবা সময় হতে পারে। আমি এটা সময় হিসেবে বোঝাই, তাহলে সহজে বোঝা যাবে। তাহলে আমি ধরলাম যে একটা ব্যক্তি, এটা একটা রাস্তা ধরলাম, একটা রাস্তা ধরলাম, ধরলাম এখানে আছে ঢাকা, এই যে স্থান আছে ঢাকা, আর এটা ধরলাম আমি চট্টগ্রাম। তাহলে একটা ব্যক্তি টি সময়, টিকে আমি সময় ধরলাম, টি সময়ে সকাল 10টা, টি সমান সকাল 10টা ধরলাম, সেই সকাল 10টাকে আমি ধরলাম এ। এখান থেকে যাত্রা শুরু করে ধরি যে দুপুর 4টার সময় এখানে পৌঁছাবে, তাহলে এই সময়টা কোন সময়? দুপুর 4টা। তাহলে এই টিটাকে আমি দুপুর 4টা হিসেবে আরেকটা সময় দিলাম বি। তাহলে এ থেকে শুরু করে সে এই সময়ে এখান থেকে এই জায়গায় পৌঁছাবে। তাহলে এখান থেকে আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আচ্ছা, এবার এই টোটালের আমি দৈর্ঘ্যটা নির্ণয় করবো, কিন্তু এটা কিন্তু বক্ররেখা। বক্ররেখা এই যে যদি এটা ধরে সাপোজ আমি স্কেল করি বা একটা ফিতা ধরি, ফিতা কিন্তু এমন সোজা, স্কেল কিন্তু এমন সোজা, এটা কিন্তু বাঁকা রেখা মাপা যাচ্ছে না। এটা যদি স্কেল ধরি এটা কিন্তু মাপা যাচ্ছে না। কিন্তু আমি যদি এটাকে সোজা রেখা হতো, সেটাকে যদি মাপার চেষ্টা করতাম, সেটা কিন্তু মাপা যেত। তার মানে এটাকে আমি সোজা রেখা আকারে ধরবো। কিভাবে ধরবো? এই যে বক্ররেখা, সাপোজ এই টোটালটা এই যেটাই আমি রাখলাম, এখানে নির্ণয় করবো ধরবো। এটাকে ছোট ছোট টুকরো করবো, যে এখান থেকে এই একটা টুকরো করলাম, এখান থেকে এইটুকু এইটুকু এইটুকু, এমন ছোট ছোট যখন টুকরো করবো, তো এখান থেকে এই যে যে টুকরোটা রাখলাম, এখান থেকে এই টুকরোটা কিন্তু তখন সরল রেখা। এই সরল রেখাটা কিন্তু আমি তখন মাপতে পারবো। এখান থেকে এইটুকু সবগুলো যদি এক পরিমাপ আমি নিই, তাহলে এখান থেকে এইটুকু দূরে যদি মাপতে পারি, তো এমন কতগুলো টুকরা করেছি সবগুলো যদি আমি যোগ করি, তখন কিন্তু আমি আর টোটালটা দৈর্ঘ্য আমি নির্ণয় করতে পারবো। এবার আমি এটাকে যে কোনো যেটা বললাম যে ছোট ছোট টুকরো করবো, এবং করলে সেই ছোট টুকরো গুলো যোগ করলে কিন্তু আমার বেড়ে যাবে। তো ছোট একটা টুকরো ধরি যে সেই ব্যক্তিরা সাপোজ যদি এই এখানে প্রথমে অবস্থান করছে, একটা সময় যে সেখানে অবস্থান করছে, তো এটা কিন্তু এক্স ওয়াই জেড অক্ষের উপর আছে। তার মানে প্রথমটা তার ধরলাম যে সে এক্স ওয়াই জেড এই বিন্দুতে অবস্থান করছে, তার মানে শুরু করছে কিন্তু এখান থেকে সে এক্স পর্যন্ত গিয়েছে। এবার আমি যদি আরেকটু সামনে ধরি, তাহলে এর পরবর্তী ধরি আরেকটু সময় পরে গেল, আরেকটু পরে না হলে এই যে এখানে ধরলাম, পরবর্তীতে এখানে গেল। তো আগে ছিল এক্স পর্যন্ত গিয়েছে, আরেকটু পরে এক্স এর থেকে আরেকটু বেশি যাবে। তাহলে এই পরবর্তীটা হবে কি, আগে তো এক্স ছিল, এক্স এর থেকে সামান্য একটু বাড়বে, তাহলে এক্স প্লাস ডিএক্স। এর পরবর্তীতে ওয়াই ছিল, ওয়াইটাও পরিবর্তন হয়ে যাবে কি, ওয়াই প্লাস ডিওয়াই। সর্বশেষ জেডটাও পরিবর্তন হবে। তার মানে এটা বোঝাচ্ছে আগে ছিল এক্স, এবার এক্স এর থেকে আবার একটু ডিএক্স পরিমাণ আরেকটু সামনে গেছে, আবার এটা ছিল শুধু ওয়াই, এটা বোঝাচ্ছে কি ওয়াই ওয়াই থেকে আরেকটু ডিওয়াই পরিমাণ বৃদ্ধি হয়েছে। এটা আবার যে অক্ষ বরাবর এটা ডিজেড পরিমাণ বৃদ্ধি হয়েছে। এখন এই যে এখান থেকে এইটুকুর যে দূরত্ব, সেটাকে আমি ধরলাম ছোট, এই যে বৃদ্ধি হয়েছে এটাকে আমি ধরলাম ডিএস। এই যে ছোট যে টুকরো, এই ছোট ছোট টুকরোকে আমি যেটা বলছিলাম এটাকে আমি ডিএস আকারে ধরলাম। তো কতগুলো ডিএস আছে, সেই ডিএস গুলো একটা ডিএস বের করে যতগুলো ডিএস আছে সবগুলো যোগ করলে কিন্তু আমার টোটাল এলটা বেরিয়ে যাবে। তাহলে একটা ডিএস এর দৈর্ঘ্যটা আমি বের করি। তো এটা দ্বিমাত্রিক আছে, আমি বোঝানোর জন্য দ্বিমাত্রিক করি। এইদিকে দ্বিমাত্রিক যখন করবো, উপরে ওয়াই আর পাশে এক্স যদি আঁকি, তাহলে ওয়াই, তাহলে এই যে রেখাটা এই দিকে আছে, আর ওই যে যে সামান্য বৃদ্ধি এটা আমি ধরলাম এটা। তো আমি খেয়াল করি এই যে এই অংশটা আমি কত করেছি, ডিএস, আর এটা এই যে এক্স অক্ষ বরাবর কত বৃদ্ধি হয়েছে, ডিএক্স, তাহলে এটা বৃদ্ধি হয়েছে ডিএক্স, আর ওয়াই অক্ষ বরাবর কত বৃদ্ধি হয়েছে, ডিওয়াই। তাহলে এখান থেকে পিথাগোরাসের সূত্র অনুসারে যদি করি, তাহলে আমার সূত্রটা আসবে ডিএস স্কয়ার সমান ডিএক্স স্কয়ার প্লাস
ডিআর স্কয়ার, আমার কিন্তু এই সূত্রটা আসবে। তো এখান থেকে আমার ডিএস টার মান লাগবে, শুধু এই স্কয়ারের মান লাগবে না। তো এই ডিএস টার মান বের করার জন্য কি করবো, আমি উভয় পক্ষে রুট পেতে দিই। রুট করলে স্কয়ারের রুট কেটে যাবে না, আর এখানে একটা রুট চলে আসবে। তো এটা কিন্তু দ্বিমাত্রিক দিয়ে আমি দেখা করে বুঝালাম, কিন্তু এটা কিন্তু ত্রিমাত্রিক ছিল। এখানে কিন্তু এক্স আর ওয়াই লিখছে, যখন ত্রিমাত্রিক হবে তখন কিন্তু জেড টাও থাকবে। তো সেই ক্ষেত্রে এর পাশে আবার কি থাকবে না, ডিজেড স্কয়ার। তাহলে এই যে ডিএস টার মান আমার কিন্তু এটা চলে আসে। এখন এমন কতগুলো ডিএস আছে, সেটা আমি যদি সবগুলো এবার এ থেকে বি পর্যন্ত যতগুলো ডিএস আছে যোগ করে দিই, তাহলে কিন্তু আমার এই এলটার দৈর্ঘ্য নির্ণয় করা শেষ। তো এটা আমি যোগ করবো। তো এই অঙ্কে কতগুলো আছে সেটা কিন্তু আমার জানা নেই। তো অজানা সংখ্যা আমরা কিভাবে যোগ করবো, অজানা সংখ্যা যোগ করার কিন্তু দারুণ একটা জিনিস আছে, উপায় আছে, সেটা হলো ইন্টিগ্রেশন করা। কারণ কি, কারণ এই ইন্টিগ্রেশনের এই চিহ্নটা মূলত কিন্তু এস থেকে আসছে। এস এস থেকে আসছে বলতে বোঝা যায় এস ইউ এম, এই যে সাম লিখি, সামের প্রথম অক্ষর এস, এটা কিন্তু সেই এস বুঝাই। আর সাম মানে কি প্লাস। তার মানে এই অজানা সংখ্যক যখন অনেকগুলো চলক যোগ করার প্রয়োজন হয়, তখন কিন্তু আমার ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে আমি ইন্টিগ্রেশন করবো কার, এই যে কতগুলো ডিএস আছে সেটা কোন বিন্দু থেকে, এ থেকে কোন পর্যন্ত, বি পর্যন্ত। তাহলে আমি নির্ণয় করছি কিন্তু এল, চাপ দৈর্ঘ্য নির্ণয় করছি এলটা। এল কোন পজিশন থেকে শুরু, এ থেকে কোন পর্যন্ত করা লাগবে, এই বি বিন্দু পর্যন্ত। এখান থেকে ছোট ছোট অংশ করছিলাম আমি কোনটা, ডিএস। তাহলে এই ডিএস এর যে মানটা আমি পেলাম, সেটা আবার এটা আমি এখানে বসাই দিই। এই যে ডিএস মান যেটা পেয়েছি সেটা আমি বসাই দিই। তাহলে ডিএস এর পজিশন আমি ওইটা বসাই। আচ্ছা, এবার আমি ইন্টিগ্রেশন করছি। তো এই ইন্টিগ্রেশন আমি লিমিট টানছি, কিন্তু ইন্টিগ্রেশন কিন্তু একটা পরামিতির সাহায্য না করলে কিন্তু হয় না। তো এখানে কিন্তু এটা কার মান ছিল, টি এর সাপেক্ষে। তাহলে এই টি এর এই মান ছিল কিন্তু টি এর, তাহলে অবশ্যই এর পাশে কিন্তু টি এর সাপেক্ষে আমার ইন্টিগ্রেশনটা থাকে, এটা কিন্তু থাকা লাগবে। কিন্তু আমার কিন্তু এই লাইনটা আসছে, এই লাইনটা আমি কিভাবে নিয়ে আসবো, সেটা সহজে নিয়ে আসা যায়। বোঝার জন্য এটা বোঝাচ্ছি। এটা মূলত কাটাকাটি হয় না। আমি যদি এটা তুলনা করি, যে একটা, যেহেতু রুট আছে তাহলে স্কয়ার আকারে নিই, একটা বি স্কয়ার নিলাম আর নিচে একটা টি স্কয়ার। এইভাবে যদি আমি বোঝানোর জন্য দেখাই, এটা মূলত কাটাকাটি হয় না, মূলত একটা একই পরামিতির সাহায্যে প্রকাশ করলে এটা যোগ করা যায়। যেমন একই পরামিতির সাহায্যে আমি প্রকাশ করার জন্য এটা নিলাম। তাহলে এই ডিটিটা এটা ভাগ আকারে আছে, এটা আমি সবার নিচে ভাগ করে দিই। এটা কিন্তু ব্র্যাকেট দিতে হবে যেহেতু গুণ করছে। আর এই ডিটি স্কয়ার এটা রুটের বাইরে বের করে দিলে শুধু ডিটি হয়ে যাবে। তাহলে এটা সবার সাথে আমি ভাগ করে দিই। তাহলে ভাগ করলে আসবে কত, নিচেই ডিটি স্কয়ার, এটা আসবে ডিটি স্কয়ার, এটা আসবে ডিটি স্কয়ার। তাহলে এটা কিন্তু আমি ভাগ করে দিলাম। এবার এই যে ডিটি স্কয়ার পরে যেটা ছিল সেটা রুটের বাইরে বের করে দিই, তাহলে স্কয়ার রুট কেটে গেলে শুধু ডিটি। এই যে যে সূত্রটা, এটাই কিন্তু আমার চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। এই সূত্র অ্যাপ্লাই করলেই কিন্তু চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তো আমার এর পরবর্তীতে কিন্তু আমার চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ করা লাগবে, সেটা করতে হবে। তো আচ্ছা, এটা আরেকটা জিনিস করা যায়, যে এটা কিন্তু একটা অবস্থানের উপর আছে, বক্ররেখার উপর। তো অবস্থান ভেক্টরটা কিন্তু আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এর সাথে কিন্তু আর এর একটা সম্পর্ক আছে। আর এর সম্পর্কটা আমি একটু দেখাই। আমরা জানি কি, আর এর মান কত, আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড। এটা কিন্তু ভেক্টর আর এর মান। তো এটা এখানে কার সাপেক্ষে আছে, কি এর সাপেক্ষে। তা এটাকেও আমি ওইটার অনুযুক্ত করবো। তাহলে এটাকে আমি কি এর সাপেক্ষে আগে কাজ করি। তাহলে ডি ডি, তাহলে এই এক্স ওয়াই জেড সবগুলো কিন্তু টি এর পরামিতি ছিল, সেজন্য এক্স ওয়াই জেড সবগুলো কিন্তু টি এর সাপেক্ষে অন্তরীকরণ হবে। ওইভাবে লিখে দিতে হবে। তাহলে আই ডিএক্স ডিটি। তাহলে খেয়াল করি, আমি অন্তরীকরণ করলাম, কিন্তু এখনো কিন্তু এটার অনুরূপ আমার আসে। তো এটা সহজে অনুরোধ করা যায় কিভাবে, এটাকে যদি আমি মডুলাস করে দিই, এটাকে আমি কি করে দেবো, মডুলাস করে দিলাম। ওই মডুলাস মানে কি, এইটার স্কয়ার করে আই চলকে যেটা থাকে তার স্কয়ার করতে হয়। আই চলকের এটা কি করবো, আমি স্কয়ার করবো। এবার যে চলকে যে থাকবে না, যে চলক থাকবে, যে চলকের স্কয়ার, এবং সর্বশেষ কে চলকের স্কয়ার। এই স্কয়ারটা যদি আমি আলাদা করে দিই, তাহলে এভাবে লেখা যায় ডিএক্স স্কয়ার ডিওয়াই স্কয়ার। তারপর এটা কিন্তু ডিজেড ছিল, ডিজেড স্কয়ার, আবার নিচে ডিটি স্কয়ার। এটা কিন্তু আলাদা করে দিলে আমার এই লাইনটাই চলে আসবে। তাহলে এই পজিশন ডি আর বাই ডিটি কে এর পজিশন আমার লেখা যায়। তাহলে এইটাকে আমি আবার লিখতে পারবো কি, এল সমান এ থেকে বি মডুলাস ডি আর ডিটির মান। এটা কিন্তু পেয়ে গেলাম। আর সবার পাশাপাশি হচ্ছে ডি। এইটা এবং এইটা এই কিন্তু একই জিনিস, দুইটাই কিন্তু চাপ দৈর্ঘ্যের সূত্র। আমার যখন যেটা প্রয়োজন হবে, আমার মূলত এই সূত্রটাই লাগবে, এটা করলে হয়ে যাবে। আচ্ছা, এবার আমি সূত্রগুলো থেকে সরাসরি অঙ্কে চলে আসছি।
এই সূত্রগুলো মনে রাখতে পারলে কিন্তু অঙ্ক একদম ইজিলি করা যায়। এই যে চাপ দৈর্ঘ্যের সূত্র লিখছি, চাপ দৈর্ঘ্যের সূত্র এই যে আর কে ভেঙে আবার এইভাবে বড় করে লেখা যায়, অথবা শব্দে এই যে এটা লিখে রাখা যায়। এটা এবং এটা কিন্তু একই সূত্র। আবার এটা কিন্তু এটার শর্ট ফর্মটা লিখছি, এটাও যদি ভেঙে লিখি তাহলে ভিতরে কিন্তু এটাও সেই একই জিনিসে আসবে। তো প্রথম এটা অঙ্কটা চেয়েছে কি x সমান cos t এবং বিভিন্ন মান দেওয়া আছে। এর বৃত্তাকার হেলিক্সের t সমান 0 থেকে t সমান পাই পর্যন্ত চাপ দৈর্ঘ্য। তাহলে আমার কিন্তু চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এখানে কিন্তু x y z এর মান আলাদা আলাদা করে দেওয়া আছে। তাহলে আমি এই যে নিচে মূলত এই যে এই সূত্রটা ধরেই অঙ্কগুলো করবো, তাহলে এটা আমি নির্ণয় করবো। তাহলে এখানে যা যা আছে সেইগুলো আগে আমি বের করে নিই। ভিতরে দেখা যাচ্ছে যে x কে t এর সাপেক্ষে অন্তরীকরণ, y কেও t এর সাপেক্ষে, z কেও t এর সাপেক্ষে, এই অন্তরীকরণটা আমি আগে করে নিই। তো এখানে x এর মান কত দেওয়া আছে? cos t এবার আমি অন্তরীকরণটা করি। cos t কে অন্তরীকরণ করলে কিন্তু মাইনাস সাইন হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল কত? মাইনাস সাইন t। এবার এই y কেও করি, তাহলে এটা আসবে dy dt। y এর মান আছে সাইন t, সাইন t কে করলে আসবে কত? cos t। সর্বশেষ z, z কেও করলে dz dt। এই t কে করলে কত হয়ে যাবে? 1। কোনো কিছু নিজের সাপেক্ষে নিজেকে করলে 1 হয়ে যায়, t এর সাপেক্ষে t কে করলে 1। আমার কিন্তু এই অঙ্কগুলো খুবই ইজি, শুধুমাত্র এই যে মানগুলো বের করা হয়ে গেল, মানে একবার অন্তরীকরণ করলাম, এবার এর ভিতরে বসিয়ে দেবো। তো আমার চাপ দৈর্ঘ্যের যে সূত্রটা ছিল এই সূত্রটা লিখি। চাপ দৈর্ঘ্য আমার চেয়েছে যে চাপ দৈর্ঘ্য, তাহলে এল নির্ণয় করতে হবে, যেটাও কিন্তু সেভাবে আছে 0 থেকে পাই পর্যন্ত। তাহলে এই যে এ আর বি ধরছিলাম, এই এর পজিশনে শুরু কোথা থেকে? 0 থেকে, আর টি শেষ কোথায়? পাই পর্যন্ত। তাহলে এ এর পজিশনে বসবে 0 এবং বি এর পজিশনে বসবে পাই। এর পরবর্তীতে ভিতরের যে মানটা হচ্ছিল √dx/dt²। এই যে dx/dt এর মান কিন্তু আমি এটা পেয়েছি, তাহলে এটা যখন স্কয়ার করবো এটার মান কিন্তু মাইনাস আছে, স্কয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায়, তাহলে এটাকে একবারে প্লাস করে তুলি। তাহলে এটা কত আসবে? সাইন স্কয়ার করলে সাইন স্কয়ার t, মাঝখানে প্লাস। এবার dy/dt, dy/dt এইটার মান আছে cos t, এটার স্কয়ার করলে হবে কি? cos স্কয়ার t। সর্বশেষ কত আছে? এই যে dz dt, এটার মান কত আছে? 1, 1 এর স্কয়ার করলে 1, সবার বাইরে আছে কত? dt। এখন এই যে এর ভিতরে একটা মান আছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার, তো sin স্কয়ার প্লাস cos স্কয়ারের মান কিন্তু 1, তাহলে এই মানটা লিখে দিই, তাহলে পাই 0। তো এর মান হবে 1 যোগ 1, তাহলে এটা এই যে 1 আর এর সাথে একটা 1 ছিল, সবার বাইরে আবার কিন্তু কি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন আছে। এখন আমরা জানি যে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হয় সেটা যদি না থাকে সেটা ওর সাথে একটা গুণ হয়ে যায়। তো এখানে সংখ্যা হিসেবে আছে কত? √2। তাহলে এইটা √2টা থেকে যাবে টি সাপেক্ষে, টি যখন নাই একটা টি হয়ে যাবে। যার সাপেক্ষে করতে হয় সেটা না থাকলে সেটা একবার চলে আসে। 8 অধ্যায়ে কিন্তু এই ইন্টিগ্রেশন সম্পর্কে সকল প্রকার অঙ্ক আমি পড়াইছি, ওখান থেকে যদি করে আসা হয় তাহলে এটা কিন্তু একদম ইজিলি বুঝে যাবে। ইন্টিগ্রেশন মানে কিন্তু আগের লাইনে ব্যাক নিয়ে যাওয়া, আমি কিন্তু এটা বলছিলাম, মানে ডিফারেন্সিয়েশনের উল্টো। যেমন এই যে সামান্য বলি ddt, ই এর সাপেক্ষে কি করলে কত? 1, তাহলে এই 1 এর আগের লাইনে ব্যাক নিয়ে যাওয়া মানে এই টি তে আবার ব্যাক নিয়ে যায়, তার মানে এই যে এখানে কিছু নেই, মানে এর সাথে 1 গুণ আকারে আছে, তাহলে এর সাথে আগের লাইনে কিছু টি, সেই টি তে আমি ব্যাক নিয়ে আসলাম। এবার লেখার নিয়ম কি? এই যে মানটা এটা কিন্তু টি মান ছিল, তাহলে এই টি এর চারপাশে তার ব্র্যাকেট দিয়ে টি এর লোয়ার লিমিট কত? 0, আর আপার লিমিট কত আছে? পাই, সমান বাইরে থাকছে রুট। এবার লিমিট বসানোর নিয়ম কি? টি এর পজিশনে প্রথমে উপরেরটা, তাহলে টি এর পজিশনে প্রথমে কত বসবে? পাই। এবার বিয়োগ চিহ্ন দিয়ে টি এর লোয়ার লিমিটটা, তাহলে টি এর লোয়ার লিমিট 0, তার মানে টি মান বসাতে হবে 0, তার মানে টি এর জায়গায় প্রথমে উপরেরটা, বিয়োগ চিহ্ন টি জায়গায় বা নিচেরটা, সমান কত থাকছে? √2 পাই। তো √2 পাই, এটাই কিন্তু আমার এই যে চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে সেটা। চাপ দৈর্ঘ্য নির্ণয় করার জন্য খুব সহজ, শুধুমাত্র সূত্রটা মনে রাখতে হবে। 41 নম্বর অঙ্ক শেষ, এবার আমি 42 নম্বর অঙ্কটা করবো। 41 এবং 42 নম্বর অঙ্কটা প্রায় হোল সেম, শুধু একটু ভাষাগত আলাদা আছে। এর 1, 0, 0 বিন্দু থেকে এত বিন্দু পর্যন্ত বৃত্তাকার হেলিক্সের আর একটা সমীকরণ দেওয়া আছে। এই যে আর কিউ, আরো যে জিনিস x y z আলাদা থাকলে সে একই জিনিস,
এটা আগে এক্স ওয়াই জেড আলাদা ছিল, এবার আর দ্বারা প্রকাশ করছে, অবস্থান ভেক্টর দ্বারা প্রকাশ করছে। আমি আলাদা করলে আবার সেই একই জিনিস চলে আসবে। এটা চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে গেছে। তবে একটা জিনিস লাস্টে বলি, আগেরটা চাপ দৈর্ঘ্য সহ √2 পাই। এখন দৈর্ঘ্য কিন্তু একটা একক থাকে, যে মিটার বা সেন্টিমিটার, তো এটা কিন্তু দেয়া নেই, এই জন্য পাশে কিন্তু এই একক কথাটা উল্লেখ থাকা লাগে, এটা উল্লেখ করতে হবে। তো এটা আমি আগেরটা বুঝিনি, এই জন্য একটু দেখি। তো সর্বপ্রথম কাজ কি, যে এই যে ভিতরের এই যে আমার চাপ দৈর্ঘ্য সূত্র দিয়েছে এক্স ওয়াই জেড, এটাকে টি সাপেক্ষে যদি টি থাকে, এর ভিতরে কিন্তু পরামিতি টি আছে, ওই জন্য আমি টি সাপেক্ষে করবো। তো টি এর সাপেক্ষে আমি কাজ করবো। এখানে কিন্তু টি সময় না, টি কিন্তু ডিগ্রি, ভালো দেখেছি। টি আমি কিন্তু ওখানে বোঝানোর জন্য বোঝাইছিলাম, টি দ্বারা কিন্তু সময়ও হয়, ডিগ্রি হয়, অন্য যে কোনো পরামিতি হতে পারে, সবসময় কিন্তু সময় হয় না, এখানে কিন্তু ডিগ্রি হিসেবে আছে। তাহলে এখানে cos টি, তারপরে যে সাইন টি এবং এ টি। তো আমার অন্তরীকরণ কিন্তু আলাদা আলাদা করতে হবে, এক্স কে করতে হবে, ওয়াই করতে হবে, জেড কে। তার মানে এটাকে আমি আলাদা আলাদা করবো। তার মানে আমরা কিন্তু অবস্থান ভেক্টরের সমীকরণ জানি, আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড, এটা কিন্তু আমরা জানি আগে থেকে। তাহলে এখান থেকে আয়ের চলকের সাথে আয়ের চলকের তুলনা করলে এক্স সমান কত আসছে, cos। এই যে আগের অঙ্কটাই কিন্তু এক্স সমান cos আলাদা করে দেওয়া ছিল, এই জন্য আমি আগের অঙ্কটাই আবার এইভাবে দেখে দিচ্ছি। এরপরে কত ছিল, জে ওয়াই, তাহলে জে এর সাথে যে কম্পেয়ার করলে যে জায়গায় আসছে সাইন, এই যে আগেরটাও সাইন ছিল, এটাও একই। সর্বশেষ এটা কত আছে, টি। এই যে জেড, কে চলক মানে জেড, এই যে জেড মানে কত আসছে, জেড সমান এখানে টি। মানে আগেরটা এবং এটা একদম হুবহু সেম, শুধুমাত্র আগেরটা এক্স ওয়াই জেড আলাদা আলাদা লেখা ছিল, এবার এটা আলাদা প্রশ্ন হয়েছে। কারণ এটা দেওয়া আছে, তার মানে এইটা যে আগেরটা যে কাজ ছিল, এটা কিন্তু হুবহু এই পর্যন্ত সব এক কাজ। এই যে কি করা হয়, যে এই এক্স কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ, আগেটা যা যা করছিলাম, ওয়াই কে টি এর সাপেক্ষে, জেড কে টি এর সাপেক্ষে, এবার সর্বশেষ এই চাপ দৈর্ঘ্য সূত্র লিখতে হয়। চাপ দৈর্ঘ্য সূত্রটা কি ছিল, একটা লোয়ার লিমিট ছিল, একটা আপার লিমিট ছিল। এখন এখানে কিন্তু বিন্দু দেয়া আছে, এই বিন্দু, এবার কার কথা বলছে দেখি, বৃত্তাকার হেলিক্স। এই যে এই একটা বিন্দু দেয়া আছে এবং এই একটা বিন্দু, তার মানে এখানে লেখা আছে এই বিন্দু হতে এই বিন্দু। তার মানে আমার যে লিমিট বসাতাম, যে লোয়ার লিমিট এ এবং আপার লিমিট বি, তার মানে এই যে লোয়ার লিমিট, এইটাই মূলত আমার প্রথম যেটা এখান থেকে শুরু, তার মানে এইটাই মূলত আমার লোয়ার লিমিট এ এবং এটাই মূলত আমার আপার লিমিট বি। তো এখানে তিনটে মান, কিভাবে এটা এ ধরবো, এটা তিনটে মান কিভাবে বি ধরবো। তো সবার আগে আমি দেখি যে বৃত্তাকার হেলিক্সটা কেমন। বৃত্তাকার হেলিক্সটা মূলত একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত যদি আঁকি, এই বৃত্ত যখন স্প্রিং এর মতো উপরের দিকে ওঠে, সেটাকে এই স্প্রিংটাকে হেলিক্স বলা হয়। তারপর এই যে বৃত্ত, এটাকে এই যদি স্প্রিং হতো, আমি যদি টান দিতাম এভাবে উপরে উঠতো, তখন এটাকে এমন দেখা যেত, এখান থেকে শুরু করে স্প্রিং এর মতন এইভাবে উপরের দিকে। তো এই স্প্রিং এর ধরি আমি, সাপোজ আমি এক্স ওয়াই জেড তল লাগছে না, শুধু একটা বিন্দু ধরি, কিন্তু প্রথম এইটা ধরলাম 1 0 0, পরবর্তীতে এর উপর একটু উপরে ধরলাম 1 0, এই বিন্দুটা আমি ধরলাম। এটা কি বোঝা যাচ্ছে, এই বিন্দু মানে কি, প্রথমটা হচ্ছে এক্স অক্ষ বরাবর 1, ওয়াই অক্ষ বরাবর 0 এবং জেড অক্ষ বরাবর 0। তাহলে প্রথমে এটা কিন্তু এক্স এর মান। এই যে আমার একটা সমীকরণ দেওয়া আছে, এইটার সাথে যদি আমি কম্পেয়ার করি, যে কোনো একটা নিতে পারি, এই এক্স টা নিয়েও করতে পারি, ওয়াই টা নিয়েও করতে পারি, জেড টা নিয়েও করতে পারি, যেটাই করবো আমার একই আসবে। এইটা এই যে বললাম, এটা মানে এক্স এর মান। তো এখানে আই এর চলকে থাকি কিন্তু এক্স, তার মানে এক্স যদি ধরতাম, তাহলে এই যে আই এর চলকের মানে এক্স, এক্স এর পজিশন আছে কস্ট, এটা মূলত কস্ট। আবার এটা কিন্তু মাঝেরটা ওয়াই, এখানে ওয়াই কত আছে, জেড চলক মানে ওয়াই, এখানে আছে কত, সাইন সাইন। সর্বশেষ কি, কে, কে এর পজিশনে এই 0, এখানে কে এর পজিশন আছে টি। আমি যেইটাই ক্যালকুলেশন করি, যদি সাইন cos টি সমান 1 ধরে ক্যালকুলেশন করি, অথবা সাইন টি সমান 0 ধরে করি, অথবা টি সমান 0, যেটা ধরে ক্যালকুলেশন করি, টি এর মান মূলত একই আসবে। তো তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করতাম, তাহলে এটা মূলত কিন্তু cos টি 1 এর সমান, তার মানে cos টি সমান 1। আবার এই সাইন টি সমান 0, আবার এই টি সমান 0। তো এটা ক্যালকুলেশন করি, cos কত ডিগ্রির মান 1, cos কিন্তু 0 ডিগ্রির মান 1। তার মানে এই টি মান প্রথমটা থেকে আসছে 0, পরবর্তী সাইন কত ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0, তার মানে এই টির মান 0 এবং এইখানে টি সমান 0 একটি আছে, এটা টি সমান 0। এই প্রথম বিন্দুটা মূল আছে এই যে এর পজিশনে নিচে যেটা থাকে, সেই পজিশনে টি কত ছিল সেটা বের করতে বলেছে। তাহলে এই পজিশনে যেটা নিয়ে ক্যালকুলেশন করি, টির মান 0, তাহলে আমার লিমিট, লোয়ার লিমিটটা আসলো এই এর পজিশনে বসাবো 0। এবার আপার লিমিটটা কত,
আপার লিমিট মানে এই যে পরবর্তী যে বিন্দুতে গেছে, তার মানে এই বিন্দুতে গেছে, এই বিন্দুতে টির যে মান সেটা হবে আপার লিমিট। তো এখান থেকে দেখছি প্রথমটা এই যে একই ভাবে যদি কম্পেয়ার করি, এটা এটা ক্যালকুলেশন করি, তাহলে এই cos টি কার পজিশন আসছে 1 এর পজিশন। এটা কিন্তু কে এর মান, তো কে এর পজিশনে এটা কত আছে টি। সবগুলো ক্যালকুলেশন করে একই মান নিয়ে আসবো। সেটা কি, এখানে এই শেষেরটা দেখি, এখানে টি সমান কিন্তু আসলো 2 পাই। এইটা সাইন 0 ডিগ্রির মান 0, সাইন এই 2 পাই এর মান 0, যেহেতু একটা 2 পাই আছে সবগুলো আমি 2 পাই ধরবো। তারপর এখান থেকে এই বর্গটির মানও 2 পাই আসবে। সেম একই ভাবে cos 0 ডিগ্রির মান 1, আবার cos 2 পাই এর মান হচ্ছে 1, সেজন্য এটাও আমি এই ক্যালকুলেশন করলে টি সমান 2 পাই পাবো। তো মূলত এটা হলো, এই বিন্দুটা হলো এক্স ওয়াই জেড এর মান। এই এক্স ওয়াই জেড এর মানে তখন টি কত ছিল সেটা এখান থেকে যে কোনো একটা নিয়ে ক্যালকুলেশন করতে পারি। আমি যেখানে এই যে প্রথমে যে ওয়ান ওয়ে সবগুলো করা নেই, শুধু একটা নিয়ে করেছি, তার মানে এখান থেকে আমি এটা নিয়ে ক্যালকুলেশন করবো। সব থেকে সহজ হয় কোনটা, এই যে কে টি, এখানে কে টি আছে ডিরেক্ট, আর এখানে টির পজিশনে 0। আবার এই যে পরবর্তীটায় এখানে এখানে কি আছে, এই যে কে এর চলমান কত ছিল টি, তাহলে টি সমান আছে কত 2 পাই। তাহলে এখান থেকে আমি এর মান পেলাম কত 0, আর এর থেকে বির মান পেলাম আমি কত 2 পাই। এটা এবার আমি অঙ্কটা বসাই দিই। তাহলে এইটার লিমিট হবে কিন্তু কত 0 আর 2 পাই। আর এই ভিতরের কাজ কিন্তু যেহেতু এই মান এক, ভিতরের কাজ কিন্তু একই, শুধু লিমিটটা চেঞ্জ হবে। তাহলে এটা হবে 2 পাই, ভিতরে সব কাজ এক, এখানে শুধু চেঞ্জ হবে কত 2 পাই। তার মানে আপার লিমিট এখানে আসবে কত 2 পাই মাইনাস 0, √2 আর 2 পাই, তাহলে গুণ করলে 2 √2 পাই একক। তার মানে 41 এবং 42 নম্বর অঙ্ক কিন্তু হুবহু সেম, শুধু সামান্য এই লিমিট, আগেটা ছিল পাই, এটা 2 পাই, এইটা পার্থক্যের জন্য আগেটা পাই ছিল সেজন্য √2 পাই অ্যান্সার আসছিল। এখানে যেহেতু একটা 2 এক্সট্রা আছে, সেই 2 টাও এই যে এর সাথে চলে আসছে। তাহলে 41 আর 42 নম্বর কিন্তু এক। তো এই 43 নম্বর অঙ্কে 3টা অঙ্ক আছে, তিনটাই চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তো আমি এক এক করে একদম শর্টকাটে, আগের গুলোতে একটু বিস্তারিত বলছি, শর্টকাটে আমি সবগুলো একটু বলি। সর্বপ্রথম আমি এই 1 নম্বরটা কাজ করি, তাহলে এটা সলভ করি। আমরা এই যে চাপ দৈর্ঘ্যের সূত্র কি জানি, যে এক্স ওয়াই জেড কে প্রথমে অন্তরীকরণ, এটা টি সাপেক্ষে আছে, তাহলে টি সাপেক্ষে অন্তরীকরণ করি। এক্স সমান এটা আছে, তাহলে এটা যদি করি ডিএক্স ডিটি, কত আসছে 3 তো কনস্ট্যান্ট, গুণ আকারে থাকলে বসে রাখবো, cos কে করলে মাইনাস সাইন, তাহলে মাইনাসটা সামনে দিলাম মাইনাস সাইন। এবার এই ওয়াই কে করলে ডি ওয়াই ডিটি, 3 কনস্ট্যান্ট, সাইন করলে cos টি, সর্বশেষ জেড, তাহলে জেড কে যদি করি ডি জেড ডিটি সমান 4 কনস্ট্যান্ট 4 রাখবে, টি কে করলে 1। তাহলে এই মানগুলো পেয়ে গেলাম। এবার আমি এই সূত্রটা বসিয়ে দেবো। তাহলে এই লেন্থ এল বের করি, এটার লিমিট কিন্তু দেয়া আছে 0 থেকে 2 পাই, তাহলে 0 থেকে 2 পাই মানগুলো একবার বসিয়ে দেবো। প্রথমে যে ডিএক্স ডিটি এর স্কয়ার, এইটার স্কয়ার করলে মাইনাস, স্কয়ার করলে প্লাস, তাহলে 3 এর স্কয়ার করলে 9, সাইন এর স্কয়ার করলে সাইন স্কয়ার, এবার এটার স্কয়ার করলে 9 cos স্কয়ার, সর্বশেষ এই 4 এর স্কয়ার করলে 16, আর সবার বাইরে কি থাকবে ডিটি। এবার একটা কাজ খেয়াল করি, একবার শর্টকাট করি, এই প্রথম দুইটার ভিতরে কিন্তু 9 কমন আছে, এই যে এইটা এবং এইটার ভিতরে কিন্তু 9 কমন আছে, তাহলে এই 9টা কমন নিয়ে যে বাইরে দিয়ে দিলাম। এখন 9 যদি কমন নিই, তাহলে সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার মান 1, তাহলে এটা কেটে যাবে না কত 1, তাহলে 9 ইনটু 1 শুধু 9 ই থাকবে, এটা হয়ে থাকবে শুধু 9। তাহলে 9 আর এই 16 যোগ করলে ভিতরে থাকবে 25, তাহলে ভিতরে হবে 9 আর 16 যোগ করলে একবারে হবে 25, রুট আবার 25 মানে 5, এই 25 রুট আবার 25 মানে একবারে করে দেবো আমি কত 5। এখানে শুধু সংখ্যা হিসেবে 5 থাকছে, আর এই যে ডিটি করতে হবে 5 এর। এই সংখ্যা ধ্রুবক থাকলে আমরা কি জানি, যদি এখানে শুধু ধ্রুবক থাকে, সংখ্যা থাকে, যার সাপেক্ষে করতে হয় সেটা একটা এখানে চলে আসে। তো টি এর সাপেক্ষে করছে, তাহলে এখানে একটা টি চলে আসবে, টি যেহেতু চলে আসলো, টি ইন্ডিকেশন আমার হয়ে গেছে। এবার টি এর লিমিটটা বসিয়ে দেবো, এই যে মানটা ছিল, তাহলে টি এর লোয়ার লিমিট ছিল 0, আপার লিমিট ছিল 2 পাই। তাহলে মান যদি বসাই, মান বসানোর নিয়ম হচ্ছে 5 সামনে রাখলাম, প্রথমে টি এর জায়গায় আপার লিমিট, তাহলে 2 পাই বিয়োগ চিহ্ন দিয়ে টি এর জায়গায় 0, বিয়োগ চিহ্ন দিয়ে জিটি, তাহলে 1 দুগুণ 5 দুগুণ 10। তাহলে এইটা কিন্তু আমার খুব সহজ হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে
এইটার কাজ করবো, তাহলে এটাও একই, টি এর সাপেক্ষে কাজ করে দিই। তাহলে ডিএক্স ডিটি, এখানে আছে হাফ কি, হাফ কনস্ট্যান্ট রেখে দেবো। টি কে টি এর সাপেক্ষে হলে 1, তাহলে 1 এখানে দিলে হবে না, দিলে হবে। তাহলে এটা পেলাম। এবার ডিওয়াই ডিটি, এটা একটু বড় আছে, এটা কনস্ট্যান্ট কোনটা, এই 1 3 কনস্ট্যান্ট। কাজ করতে হবে এই যে ভিতর কি আছে, তাহলে এর ভিতর কাজ করবো। তবে টোটালের পাওয়ার আছে, তাহলে নিয়ম অনুসারে পাওয়ারের কাজ আগে করতে। পাওয়ার কত, 3/2। পাওয়ার সামনে আসে এবং পাওয়ার থেকে কিন্তু 1 বিয়োগ হয়, তাহলে 1 মাইনাস টি, এর পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। তো 3/2 এর মানে কত, 1.5। একবারে শর্টকাটে করছি, এর থেকে 1 বিয়োগ হলে কত, 0.5। তো 0.5 মানে কত, একবারে হাফ, পাওয়ার হাফ থাকবে। এবার কাজ করি, পাওয়ার কাজ হলো, ভিতরের কাজ তো আমি এখনো করিনি। ভিতরে কত হচ্ছে 1 মাইনাস টি, এটার কাজ কিন্তু করতে হবে। 1 কে করলে 0 আর মাইনাস চিহ্ন, টি কে করলে 1। তাহলে এটা কিন্তু এই মাইনাসটা একবারে সাথে গুণকে দেবো যখন কাজ করবো। তো এই একই ভাবে এবার কার কাজ করবো, ডিজেড ডিটি, এটাও একই 1 3 ধ্রুব হিসেবে থাকবে। এটাও পাওয়ার সামনে আসবে 3/2 আর 1 প্লাস 3, পাওয়ার থেকে 1 বের হবে, তাহলে 3/2 থেকে 1 বের করলে কত হবে, 1/2। এবার পাওয়ারের কাজ চলে, এবার ভিতরে কাজ করবো। ভিতরে 1 কে করলে 0 আর টি কে টি এর সাথে করলে 1। এই যে মানগুলো পেয়ে গেলাম, এবার আমি ওই সূত্রটাই বসাবো। সমান, তাহলে এল সমান, লিমিট কত দেওয়া ছিল এটাই, -1 থেকে +1, তাহলে লোয়ার লিমিট -1 আর আপার লিমিট হচ্ছে 1। এবার মানটা বসাই। সর্বপ্রথম কার মান আছে, এইটার মান, এইটার এই যে সূত্রটা স্কয়ার, এটা স্কয়ার করলে 1/4। এবার এইটার মান বসাবো, তবে এখানে কিন্তু একটু কাটাকাটি করা আছে, উপরে 3 নিচে 3 কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে কিন্তু এই যে হাফ থাকছে, আর এখানে কিন্তু একটা মাইনাস আছে। এটা কিন্তু আমার কিন্তু স্কয়ার, স্কয়ার করলে মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে এটা কিন্তু প্লাস, এটা আর আমি ধরবো না। তাহলে স্কয়ার করবো এই টোটালে, স্কয়ার যখন করবো তখন প্লাস হয়ে গেছে। এই হাফের স্কয়ার করলে কত হয়ে গেল, 1/4। 1 এর স্কয়ার করলে 1 আর 2 স্কয়ার করলে 4। এইটার স্কয়ার করবো, এইটার স্কয়ার করবো। এইটা যখন স্কয়ার করবো, এটা আছে কত, 1 মাইনাস টি, এটার আবার কি করবো, স্কয়ার। তাহলে এই স্কয়ার আর এই যে হাফ ছিল, এটা কিন্তু কেটে যাবে, তাহলে থাকবে কিন্তু ভিতরে শুধু 1 মাইনাস টি। তাহলে এখানে থাকছে ভিতরে 1 মাইনাস টি, একবারে শর্টকাটে করছি। সর্বশেষ এটাও 3 কেটে গেল। এবার ডিজেড ডিটি স্কয়ার, তার মানে এইটার স্কয়ার করবো, এটার স্কয়ার করলে কত আসবে, 1/4। এই 2 স্কয়ার সংখ্যা এটা করলে কত আসবে, 1। এখানে কিন্তু 1 ছিল গুণাকারে, 1 নেওয়ার প্রয়োজন হয় না। আর এটা 1 প্লাস টি, এটার পাওয়ার হাফ আছে, স্কয়ার করলে স্কয়ার হাফ কেটে যাবে, এই জন্য পাওয়ার 1 থাকবে, 1 আর দেওয়ার প্রয়োজন হয় না। এবং সবার শেষে কি থাকবে, একটা ডিটি। এবার এটা ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন আমি একটু খেয়াল করি, সবার ভিতরে কিন্তু 1/4 কমন আছে, তাহলে এই 1/4টা আমি একবারে কমন নিই। তাহলে এল সমান, ভিতরে থাকে আপার লিমিট 1, লোয়ার লিমিট -1। এই ভিতরে কিন্তু 1/4 সবার ভিতরে কমন আছে, তাহলে প্রথমটা 1/4 কমন নিলে এটা 1 থাকছে, এটা থাকছে 1 মাইনাস টি, আর সবার ভিতরে এটা থাকছে 1 প্লাস টি। এই 1/4 কমন নিয়ে নিছি, আর সবাই কিন্তু ভিতর ছিল ডিটি। এখন কাটাকাটি করা যাচ্ছে, এখানে একটু খেয়াল করি, মাইনাস টি প্লাস টি, এটা কিন্তু এইটা কেটে যাচ্ছে, তাহলে ভিতরে থাকছে 1 2 3, তাহলে ভিতরে থাকছে 3 আর নিচে থাকছে 4। তাহলে 3/4 এর ভিতরে এটা কেটে দেয় একবারে, সমান 1 মাইনাস 1। তাহলে ভিতরে থাকছে হচ্ছে 3/4, এটা থাকছে ডিটি। এটা তো সংখ্যা, এর কোনো কাজ নেই, টি এর সাপেক্ষে যখন করবো টি নে একটা টি চলে আসবে, তাহলে এটাকে সংখ্যাকে লেখা যায়, এবং 3 এর উপরে আলাদা পাওয়ার দিলাম, পরের উপরে রুট করলে একবার কোথায় দিচ্ছে, তাহলে টি এর সাপেক্ষে বলতে একটা টি চলে আসলো, টি নেই যেহেতু, আর টি এর লিমিট লিখে দেবো। টি সমান কত আছে, লোয়ার লিমিট -1 আর আপার লিমিট আছে কত, 1। তাহলে এই মানটা এবার বসায় দিই। প্রথমে নিয়ম অনুসারে উপরে টি এর পজিশনে কতটা বসাবো, উপরের 1। এবার মাঝখানে সূত্রের মাইনাস, এবার টি এর পজিশনে নিচেরটা বসাবো, নিচেরটা কত আছে, -1। এই তো প্রথমে আপার লিমিট 1, মাঝখানে সূত্রের মাইনাস, এবং তারপরে লোয়ার লিমিট, লোয়ার লিমিট কিন্তু নিজেই -1, এই জন্য নিজেই আবার -1। তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, এটা -1 প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 1 আর 1 2, তাহলে √3 আর 2 দিতে এই 2 কেটে কেটে থাকছে √3, তাহলে অ্যান্সার আসলো √3 আসবে। এবার এইটা ক্যালকুলেশন করি, তাহলে ডিএক্স ডিটি নিয়ম অনুসারে কি পাওয়ার সামনে আসবে, তাহলে পাওয়ার 3 সামনে আসলো,
পাওয়ার থেকে এক বিয়োগ হবে, তাহলে 2 হয়ে গেল টি। পাওয়ারের কাজ করলাম, এবার কিন্তু শুধু কসকে করবো, কসকে করলে কিন্তু হয় মাইনাস সাইন। একইভাবে ওয়াই এর কাজটা করি, কত আসবে ডি ওয়াই ডিটি। ওয়াই কে করলে কত আসবে, এটা একই, 3 সামনে আসবে, পাওয়ার থেকে এক বিয়োগ হবে, এবং পাওয়ারের কাজ করার পরে শুধু সাইনকে করলে কি আসবে, কস টি। আর সর্বশেষ জেড সমান আছে 2, 2 কিন্তু কনস্ট্যান্ট, তাহলে ডি জেড ডিটি কনস্ট্যান্ট করলে তাহলে চাপ দৈর্ঘ্য নির্ণয় করি। এল সমান সর্বপ্রথম লিমিট পাই বাই 2 আর লোয়ার লিমিট 0। তাহলে সর্বপ্রথম কার মান ছিল ডিএক্সডিটি, ডিএক্সডিটি মানে যেটা, তাহলে এই টোটালের স্কয়ার করবে, এখানে কিন্তু মাইনাস আছে, স্কয়ার করলে প্লাস, সবগুলোর স্কয়ার করবে, 3 এর স্কয়ার করলে 9, সাইন cos এর স্কয়ার আছে, আবার স্কয়ার করলে কত যাবে, cos টু দি পাওয়ার 4 t, সাইন এর স্কয়ার করলে কত আসবে, সাইন স্কয়ার t। এইটার মান গেল, মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে এবার এইটার কাজ করব, এইটার স্কয়ার করলে এটাও 9, সাইন এর স্কয়ার আছে, আবার স্কয়ার করলে কত হয়ে যাবে, সাইন টু দি পাওয়ার 4t, cos এর স্কয়ার করলে cos স্কয়ার t। এইটা কিন্তু 0, 0 স্কয়ার করলে 0টা লেখার প্রয়োজন নেই, আর বাইরে কি সূত্র অনুসারে d। এবার এই দুইটার ভিতরে কমন কি আছে, আগে খেয়াল করে, আগে কিন্তু দুইটার ভিতরে 9 কমন আছে, তাহলে এই 9টা আমি এক জায়গায় লিখলাম, এইভাবে কমন নিলাম। শুধু 9 না, এটা আছে cos এর পাওয়ার 4, এটা আছে cos এর পাওয়ার স্কয়ার, তার মানে দুটোর ভিতরে অন্তত cos স্কয়ার কমন আছে, আবার এটা sin স্কয়ার আছে, যে sin এর দিকে, তার মানে সাইনটাও দুটোর ভিতরে কমন আছে, তাহলে কমন আছে কোনটা, sin স্কয়ার। কমনটা নিয়ে নিই, তাহলে 9 কমন আছে, sin স্কয়ার, ঠিক sin এরটাকে লিখলাম, আর cos এর কমন আছে কি, cos স্কয়ার। এটা যদি কমন নিই, cos এর স্কয়ার টি, কিন্তু cos এর পাওয়ার 4 ছিল, তাহলে প্রথমটা থেকে যাবে কত, cos স্কয়ার টি প্লাস, এটা sin এর পাওয়ার 4 কিন্তু কমন নিচ্ছে sin স্কয়ার, তাহলে এখানে আর একটা কি থেকে যাচ্ছে, sin স্কয়ার টি, আর বাকি কিন্তু সব কমন এর ভিতরে চলে গেছে, তাহলে এটা কমন, আর এটা সব রুটের ভিতরে ছিল, বাইরে ছিল ডিটি, আর একটা লিমিট ছিল 0 টু পাই বাই 2। নোটটা তুলে দেব, তাহলে আমার বের করা লাগবে এল আপার লিমিট পাই বাই 2, লোয়ার লিমিট 0। 9 রুটের বাইরে বের করে দিলে কত হবে, 3। সাইন স্কয়ার রুটের বাইরে বের করে দিলে শুধু সাইন, cos স্কয়ার আর রুট কেটে গেলে শুধু cos টি, আর ভিতরে এটা 1 ছিল, 1 আর দেওয়ার প্রয়োজন নাই, আর বাইরে থাকছে ডি। এবার আমার এটার কাজ শেষ, এবার আমি ইন্টিগ্রেশন করব। এইভাবে প্রথমে লিমিটটা লিখলাম, সেটি কিন্তু কনস্ট্যান্ট, দুই ভাবে কিভাবে করা যায়, এখন টি এর সাপেক্ষে করবো, টি কিন্তু এখানেও আছে এখানেও আছে, তো এই ধরনের অঙ্ক কিভাবে করা যায়, যে কোনো একটাকে করে যদি বাকিটা পাওয়া যায়, তো তাহলে প্রথমে সেই একটাকে আগে করে নিতে হয়, করে নিয়ে একটাকে করে যেটা পাইছে সেটার সাপেক্ষে আবার বাকিটা পেতে হয়। মানে বিষয়টা এমন, এই যে সাইন টিটা আমি লিখে দিলাম, কাজ শুধু আগে এই একটা অংশের কাজ করি, এই যে শুধু যদি আমি ডি কাকে করতাম, cos টি করতাম, শুধু যদি ইন্টিগ্রেশন এই টি এর সাপেক্ষে cos টি কে করতাম, এই cos এর আগের লাইন কি ছিল, cos টি কাকে করে হয়, sin টি, sin টি করে cos হয় না, ইন্টিগ্রেশন মানে কি উল্টা, ডিফারেন্সিয়েশনে যেটা ছিল সেটা ব্যাক নিয়ে আসা লাগে, তার মানে এই যে cos টি আছে এর আগে মূলত এটা কিন্তু ছিল sin, তাহলে এই যে cos টি এর আগের লাইন কি ছিল, sin, তার মানে এই যে এটা আমি কেন করলাম, যে sin টিকে করে কিন্তু এই cos টিকে করে কিন্তু এর সাথে যেটা আছে বাকি সেটাই কিন্তু পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে করা যায়, যে যে কোনো একটাকে রেখে, মূলত যেটা ছোট ছোটটাকে রাখতে, এখানে কিন্তু দুটোর পাওয়ারই সেম, দুটোই একই, যে কোনো একটাকে করলে হবে। এই cos কে করলাম ইন্টিগ্রেশন, sin কে কিন্তু আমি করিনি, sin কে করবো, sin কে কিভাবে করবো, টি এর সাপেক্ষে কিন্তু cos করছে, কিন্তু sin কে কিন্তু আর টি এর সাপেক্ষে হবে না, এই যে নতুন করে যেটা পাইছি সেইটার সাপেক্ষে এবার এটাকে করতে হচ্ছে, তার মানে এই যে cos কে করলে কি হয়, ইন্টিগ্রেশন করলে sin টি, এটার কাজ করলাম, তাহলে এই যেটা পাইছি সেটাই হয়ে যাবে এবার ইন্টিগ্রেশন পার্ট, তার মানে এইটার সাপেক্ষে এবার এই sin টি কে করবে, তার মানে sin টি এর সাপেক্ষে sin টি কে করবে, তাহলে এই যেটি কনস্ট্যান্ট থাকবে, x এর সাপেক্ষে x করলে কি হয়, যেমন হয় ঠিক এটাও এমন হবে, x এর সাপেক্ষে x করলে কি হয়, পাওয়ার 1 বাড়ে এবং যেই পাওয়ারটা নিচে ভাগে যায়, পাওয়ার 1 ছিল পিছনে মানে 1, 1 যোগ হলে 2, সেই পাওয়ারটাই ভাগে, তার মানে এটাও একই, এটার সাপেক্ষে এটাকে কাজ করছে, তার মানে sin টি আছে এর পাওয়ার 1 রয়েছে, যে এই sin এর পাওয়ার 1 রয়েছে, আর এক বাড়লে কত 2, এবং 2টা নিচে ভাগে যাবে, এর লিমিট বসাবো, লিমিট সমান একটা লোয়ার লিমিট 0 আর আপার লিমিট 5। এই সংখ্যা কোনো কাজে লাগে না, তাহলে এই 3 ভাগ এটা বাইরে বের করে দিলাম, তাহলে প্রথম আসছে কত
সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির স্কয়ার, তাহলে সাইন 90 ডিগ্রির মান কিন্তু 1, 1 এর স্কয়ার করলে 1 ই থাকে, বিয়োগ চিহ্ন দিয়ে এবার p এর জায়গায় 0 বসাবো, তার মানে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান কিন্তু 0, 0 এর স্কয়ার করলে 0, তাহলে 1 - 0, তাহলে এটা থাকছে কিন্তু সেই ভাগ